বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে সবাই সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আর মাত্র কিছুদিন তারপরেই তোমাদের সাথে আমাদের ক্লাসরুমে আবার দেখা হবে, আবার সেই চাঞ্চল্য দিনগুলো আমরা ফিরে পাব। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন তোমরা অনলাইনে বাসায় বসে ক্লাস করেছো, আমরাও তোমাদের ক্লাস নিয়েছি। তবে দেখতে দেখতে অনেকগুলো মাস চলে গেল। আমি তোমাদের কাছ থেকে আশা করছি আমরা যখন তোমাদেরকে আমাদের ক্লাসরুমে ফিরে পাবো, তখন যেন তোমাদের কাছ থেকে আমরা বিশেষ করে আমি চাচ্ছি যে তোমরা আমাকে অনেক কিছু প্রশ্ন করবে, অনেক কিছু জানতে চাবে। কারণ এতদিন আমরা দূর থেকে তোমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা সেগুলো ভালোভাবে বাসায় পড়ো, তাহলে অনেক প্রশ্ন তোমাদের মনে থাকবে, অনেক প্রশ্ন অনেক তোমাদের কাছে জিজ্ঞাসা করার মতো ইচ্ছে হবে। তোমরা বইটি ভালো করে পড়ো, এখনও যে কয়েকদিন সময় আছে তোমরা বইটি খুব ভালো করে পড়বে। আর যে প্রশ্নগুলো তোমরা বুঝোনি, প্রয়োজন আমাদের সামনে এসে বোঝার প্রয়োজন, সেইগুলো অবশ্যই মার্ক করে রাখবে। প্রয়োজনে একটি খাতার মধ্যে সেই প্রশ্নগুলো তুলে রাখবে। তারপর যখন আমাদের কাছে আসবে, আমি অন্তত পক্ষে তোমাদেরকে বলতে পারি, তোমরা তোমাদের সার্বক্ষণিক তোমাদের সর্বদা সমস্যাগুলো যে কোনো রকমের, বিশেষ করে আমার যে কোনো অধ্যায়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি তোমাদেরকে আন্তরিকভাবে সেদিকে সহযোগিতা করব। কিন্তু তোমাদের অবশ্যই প্রশ্নগুলো পড়ে বুঝে প্রশ্নগুলো তৈরি করে রাখতে হবে, যে কোন জায়গাগুলো তোমাদের এখনও বোঝার প্রয়োজন ছিল, আর একটু বুঝলে ভালো হবে। সেইগুলো তোমরা এই সময়টুকুর মধ্যে মার্ক করে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরও বলতে চাচ্ছি, আজকে কিন্তু আজকে দেখো শীত প্রায় ডিসেম্বর চলে গেল, জানুয়ারি মাসও চলে যাচ্ছে। আর আমি এখন যে ক্লাস নিচ্ছি সেটাও প্রায় বিকেলে হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বা একটু ওয়েদারের কারণে, বা দুপুরে খাওয়ার পরে একটু শরীরটা খারাপ লাগছে, তাই না? আচ্ছা, আবার শিক্ষার্থীরা দেখো, এই যে কিছুদিন তোমাদের, মানে কিছুদিন না, বেশ কিছুদিন তোমরা বাসায় ছিলে, তোমাদের মনের মধ্যে একটু কখনো কখনো একটু খারাপ লাগতো যে একচেটিয়া ঘরে আছি, স্বাধীনভাবে বের হতে পারছি না। অনেক সময় তোমরা বলেছো শিক্ষকদের সাথে দেখা হচ্ছে না, আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারছি না। অনেক সময় তোমাদের অনেক কিছু মনে হয়েছিল শিক্ষার্থীরা। তারপরে অনেক সময় তোমাদের মেজাজও খিটখিটে হয়ে গিয়েছিল। আবার কখনো কখনো তোমরা আমাদের সাথে কথা বললে, বা লাইভ ক্লাস করার পরে, অথবা আমাদের সাথে অন্যভাবে যোগাযোগ করে সমাধান পেলে তোমরা খুশি হয়েছো। তোমাদের ফ্রেন্ডদের সাথে কথা বললে তোমরা খুশি হয়েছো। অনেক সময় তোমরা কলেজে এসছো, আমাদের সাথে দেখা হয়েছে, আমরাও অনেকটা আনন্দ পেয়েছি। আসলে শিক্ষার্থীরা, আমি এই কথাগুলো বলার পিছনে হচ্ছে, আসলে আমাদের ব্যবহার, অর্থাৎ আমাদের মেন্টালিটি বা আমাদের যে আচরণটা, এটা কিসের উপর নির্ভর করছে? আসলে এটা পারিপার্শ্বিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, নানান কিছুর উপরে কিন্তু আমাদের ব্যবহারটা অনেক সময় ওঠানামা করে। অর্থাৎ কখনো আমাদের মেজাজটা খুব ফুরফুরে থাকে, কখনো বা আমরা খুব রাগ বিহেভ করে ফেলি অজান্তে, যেটা করা উচিত না। আসলে শিক্ষার্থীরা, আজকে আমি শুরুতে এত কথা বলার পিছনে হচ্ছে, তোমাদেরকে আমার প্রশ্ন ছিল যে তোমাদেরকে আমি জানিয়ে রেখেছিলাম আজকে আমি একটি বিশেষ অধ্যায় শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আমার প্রাথমিক আলোচনা থেকেই কি হবে। শিক্ষার্থীরা, আমার কমেন্ট বক্সে লিখে দেখাও তো, আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাও আজকে তোমাদেরকে আমি কোন অধ্যায়টি পড়াবো বলেছিলাম। দ্বিতীয় পত্রের তোমরা কি বুঝতে পেরেছো আজকে আমি কোন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি? হ্যাঁ, স্ট্রিম হয়ে গিয়েছিল, আমি দেখতে পাচ্ছি। এখন ঠিক হয়েছে তো? শিক্ষার্থীরা, আসলে বর্তমানে কিছুদিন যাবৎ নেটের এতটা সমস্যা হচ্ছে যে আমরা আসলে দিশেহারা হয়ে যাচ্ছি। ক্লাস শুরু করার মাঝখানেও কখনো কখনো স্ট্রিম হয়ে যায়। যখন একটি টপিক নিয়ে খুব গভীরে চলে যাচ্ছে,
মুহূর্তের মধ্যেই মানে এটা স্ট্রিম হয়ে যাচ্ছে। আসলে অনেক সময় নজরে আসে, অনেক সময় আসে না। তবে আমি চেষ্টা করব তোমাদের কথাগুলো শোনার জন্য যে স্ট্রিম হয়ে গেছে কিনা। তবে আমি তোমাদেরকে বলে ফেলি, আজকের প্রথম যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটি হচ্ছে প্রাণীর আচরণ, দ্বিতীয় পত্র জীববিজ্ঞান উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের 12তম এবং শেষ অধ্যায় প্রাণীর আচরণ, অ্যানিমেল বিহেভিয়ার। শিক্ষার্থীরা, বিহেভিয়ার তো তোমরা জানো, আচরণ। আমাদের আচরণ সম্পর্কেও আমরা সবাই অবগত আছি। এটি একটি প্রতিদিনের একটি নিয়মিত ঘটনা। আমাদের মন মানসিকতা, শারীরিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, নানান বিষয় কিন্তু আমাদের এই আচরণের সাথে সম্পর্কিত। তবে সবসময় ধৈর্যটা হচ্ছে আচরণের একটি বিশেষ গুণ। ধৈর্য নিয়ে যদি আমরা আচরণগুলোকে মোকাবেলা করি তাহলে আমরা অনেক সময়ই খারাপ আচরণগুলো থেকে, যেগুলো সমালোচিত আচরণ, সেগুলো থেকে আমরা আমাদেরকে নিজেদেরকে আমরা কি করতে পারি, সব প্রতিহত করতে পারি, রক্ষা করতে পারি। তো শিক্ষার্থীরা, আমার উপদেশ আজকে আচরণবিদ্যা নিয়ে যেহেতু আমি আলোচনা করব, প্রাণীর আচরণ, অ্যানিমেল বিহেভিয়ার। তোমাদের কাছে আচরণবিদ্যাটি অর্থাৎ অ্যানিমেল বিহেভিয়ার শুরু করার পূর্বেই তোমাদের কাছেও আমার একটু চাওয়া, সেটি হচ্ছে তোমাদের আচরণটি যেন সবসময় ভালো হয়। আমাদের ন্যাশনাল কলেজ কিন্তু তোমাদেরকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় দেয়নি, তোমাদের আচরণ, তোমাদের কীভাবে ডিসিপ্লিনগুলোকে খুব সবসময় অত্যন্ত সচেতন, এই ব্যাপারগুলো তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। তো আমি আশা করব তোমরা অবশ্যই আচরণ ব্যাপারটা অত্যন্ত যত্নশীল হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো, প্রাণীর আচরণ নিয়ে মানে সেই যুগ যুগ ধরে, সে অতীত কাল থেকে বিজ্ঞানীদের কোনো রহস্যের রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা অনেক দিন ধরে এই আচরণের উপর ভাবছিলেন যে বিভিন্ন প্রাণীদের মধ্যে এই পৃথিবীতে বিচিত্র প্রাণী আছে। এই বিচিত্র প্রাণীগুলোর বিচিত্র ধরনের আচরণ, এক এক প্রাণীর এক এক আচরণ। এই আচরণ কিন্তু এটা কিন্তু বংশগত হতে পারে, তারপরে হচ্ছে আবার আমাদের পারিপার্শ্বিক কারণেও হতে পারে, বিভিন্নভাবে হয়। এই আচরণের উপর কিন্তু আচরণটা কিন্তু আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকেও কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়। তো শিক্ষার্থীরা, আমি আচরণের উপর আরও বিশেষ কিছু আলোচনা করব। তার আগে তোমরা আমাকে জানিয়ে দাও যে লেখাটা স্পষ্ট আছে কিনা, আর তোমরা সবাই ভালো আছো কিনা। আজকের আমি নতুন অধ্যায়টি শুরু করব, বেসিক বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি কিন্তু যেহেতু নতুন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি, তাই আজকে আলোচনাটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার প্রয়োজন। কারণ আমি পরবর্তী ক্লাসে আজকে আমি কি আলোচনা করেছি তার উপর কিন্তু এমসিকিউ কোশ্চেন আমি ধরবো। আর জ্ঞানমূলক অনুধাবন তো আর তোমাদের অনলাইনে ধরতে পারবো না, সেটা হচ্ছে আবার বাস্তবে যখন আমরা সরাসরি তোমাদেরকে পাবো। আর তাছাড়া তোমাদের সিটির মাধ্যমে আমরা সেভাবে মূল্যায়ন করে যাচ্ছি, তোমরা কি পাচ্ছ, তোমরা জ্ঞান অনুধাবন, তারপর হচ্ছে সিকিউ কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা মূল্যায়ন করছি। তবে এমসিকিউ কোশ্চেনটা তোমাদেরকে আমি অনলাইন ক্লাসের মাধ্যমেই কিন্তু যাচাই করার একটা সুযোগ আছে। তো শিক্ষার্থীরা, আমি এখন যেহেতু নতুন অধ্যায় ধরছি, তাই আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা বই খাতা রেডি, কলম নিয়ে রেডি হয়ে যাও। কারণ আজকে আমি যেই অংশটুকু আলোচনা করব তার থেকে কিন্তু আগামী ক্লাসে কিছু এমসিকিউ অবশ্যই আমি তোমাদেরকে যাচাই করে নিব, তোমরা কতটা সেটা টাচে আছো। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো, প্রথমতে আমি আসি আচরণটা কি। তাহলে দেখো, আমাদের হচ্ছে প্রাণীর আচরণ বা অ্যানিমেল বিহেভিয়ার। তাহলে দেখো, প্রাণীর আচরণ, প্রশ্নটা হচ্ছে প্রাণীর আচরণ। তাহলে আচরণ, প্রাণীর আচরণ বা অ্যানিমেল বিহেভিয়ার কি। তাহলে আমি এই অংশটুকু মুছে ফেলছি, তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, অ্যানিমেল বিহেভিয়ার কি, প্রাণীর আচরণ বা অ্যানিমেল বিহেভিয়ার কি। এখন তাহলে তোমরা এই নাম থেকে অবশ্যই বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, অ্যানিমেল বিহেভিয়ারটা আসলে কি হতে পারে। এখন ক্লিয়ার, ঠিক আছে। আসলে কি শিক্ষার্থীরা, আমিও চাই নেটটা ক্লিয়ার থাকুক, আসলে সেভাবে থাকে না, কারণ বর্তমানে নেটের অনেক প্রবলেম হচ্ছে। তো
তো শিক্ষার্থীরা এর ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে, আমাদের মেজাজ খারাপ করলে চলবে না, আমাদের ধৈর্যের একটি পরীক্ষাও কিন্তু এটি, যে টিচার ক্লাস করাচ্ছে কিন্তু নেটের প্রবলেম হলেও কিছুক্ষণ পর পর তো আবার ঠিক হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে ক্লাসটা করাটাও কিন্তু একটি বিহেভিয়ার। তো শিক্ষার্থীরা দেখো তাহলে প্রাণীর আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার কি। আমাদের এই পৃথিবীতে যে বিচিত্র ধরনের প্রাণী আছে আমরা সেটা সবাই জানি, সেই প্রাণীর বিভিন্ন ধরনের প্রাণীগুলোর আচরণের বিভিন্ন রকম হওয়ার পিছনে কিন্তু জেনেটিকগত কিছু কারণ থাকে, তাছাড়া কি বলেছি আমি পারিপার্শ্বিক কিছু কারণ থাকে। তাহলে শিক্ষার্থীরা এই কারণগুলোর কারণেই কিন্তু আমাদের মধ্যে এই বিচিত্র ধরনের বিহেভিয়ারগুলো আসে। তো শিক্ষার্থীরা এই প্রাণীর এই ধরনের যে উদ্দীপনাগুলো হয়, অর্থাৎ যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া, যে কোনো উদ্দীপকের কারণে প্রাণীর যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় সেটাই কিন্তু প্রাণীর আচরণ। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, আমি প্রাণীর আচরণটা বলছি যে যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া প্রদর্শন করে, যে কোনো উদ্দীপকের দিকে, হ্যাঁ, যে কোনো উদ্দীপকের কারণে প্রাণীর যে শিক্ষার্থীরা উদ্দীপকের প্রতি যে কোনো উদ্দীপকের প্রতি প্রাণীর যে ধরনের আচরণ করে সেটাই হচ্ছে অ্যানিম্যাল বিহেভিয়ার। প্রাণীর কিন্তু এই উদ্দীপনার সূত্রপাত কিন্তু অভ্যন্তর থেকে হতে পারে, আবার বাহ্যিক কারণেও হতে পারে। তাহলে দেখো এই উদ্দীপনাটা এই ধরনেরটা এটা কিন্তু প্রাণীর অভ্যন্তরীণভাবেও হতে পারে, আবার কীভাবে হতে পারে সেটা বিহেভিয়ারটা আবার বাহ্যিকভাবেও হতে পারে। তো শিক্ষার্থীরা এখন দেখো যে কোনো উদ্দীপনার সূত্রপাত বাহ্যিক বা অভ্যন্তরীণ যে কোনোভাবেই হোক না কেন, অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনোভাবে হোক না কেন সেটা বিষয় না, সেই যে কোনোভাবে হোক না কেন এই উদ্দীপনার সাপেক্ষে প্রাণীর যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রাণীর আচরণ বা অ্যানিম্যাল বিহেভিয়ার। তাহলে তোমরা এবার অ্যানিম্যাল বিহেভিয়ারটা কি সে সম্পর্কে কিছুটা জেনেছো। এটা অনেক বিস্তারিত আলোচনা, তোমরা অনেক কিছুই জানো, কিন্তু এই জানা জিনিসগুলাই আজকে তোমরা 12তম অধ্যায়ের হিসাবে আরেকটু জেনে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যদি আমরা বলি যে আচরণ প্রকাশের কিন্তু অনেকগুলো লক্ষণ আছে, তোমরা আরও অনেক লক্ষণ তোমরা উদাহরণ হিসেবে বলতে পারবে। তারপরেও কিন্তু আমি বলছি দেখো আমরা কিভাবে আমাদের আচরণগুলো প্রকাশ করি। দেখো শিক্ষার্থীরা আমরা কখনো কখনো দেখা যাচ্ছে ছোটাছুটি করছি, প্রচণ্ড ছোটাছুটি করছি, কখনো আমরা গুটিসুটি মেরে বসে থাকি, কখনো আমরা কি করি একদম মানে কুচকে কখনো আমাদের বর্ণটা রাগে আমাদের দেখা যাচ্ছে যে ফর্সা সে হয়তো লাল হয়ে গেছে। আবার কখনো কখনো আমরা দেখি যে আচরণের আমাদের ভ্যারাইটিস হয়, কখনো আমরা কপাল কুচকে ফেলি, আবার আমরা কখনো দেখা যাচ্ছে যে আমাদের দেহের মানে আমাদের ধ্বনি সৃষ্টি হয়, আমরা অনেক সময় উচ্চ স্বরে কথা বলি, আবার আমরা কখনো কখনো দেখি কি আমরা করি অঙ্গভঙ্গিগুলো পরিবর্তন করি, কখনো আমাদের কান বা হাতের পশমগুলো খাড়া হয়ে যায়। এই যে এগুলা হচ্ছে বিহেভিয়ার, অ্যানিম্যাল বিহেভিয়ারই একটি উদাহরণ বলা যেতে পারে। মানে এই ধরনের পরিবর্তন দেখলেই আমরা বুঝি যে তার বাহ্যিকভাবে দেখে বুঝি যে তার আসলে আচরণটা কোন দিকে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা অনেক উদাহরণ আছে এখানে। শিক্ষার্থীরা আমাদের এই যে এইসব বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রাণীর স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরা গ্রন্থি আর পেশিতন্ত্রের সমন্বিত কার্যকলাপের ফল। তাহলে এইটার এই অ্যানিম্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে আমি 3টা জিনিস আমি কিন্তু তোমাদেরকে বলেছি, পরবর্তী ক্লাসে আমি আবার MCQ ধরবো। তো আমি যা বোর্ডে লিখবো তোমরা সব কিছু আইডেন্টিফাই করবে, অবশ্যই তোমরা তুলে ফেলবে, লিখে ফেলবে। তাহলে দেখো প্রাণীর আচরণটা, তাহলে আমি যে এত কিছু উদাহরণ দিলাম যে আটসাট হয়ে বসে থাকা, ছোটাছুটি করা, রেগে যাওয়া, তারপরে হচ্ছে রাগে বর্ণ চেঞ্জ হয়ে যাওয়া, তারপরে বলছি কখনো আমাদের পশম খারাপ হয়ে যায়, কখনো আমাদের কান খারাপ হয়ে যায়, কখনো আমাদের মুখ কুঁচকে যায়, কখনো আমাদের এই যে কপাল কুঁচকে থাকে, কখনো আমাদের উচ্চস্বরে কথা বলা, এই যে ব্যবহারগুলো এগুলার পিছনে কিন্তু একটি কারণ আছে। সেই কারণগুলো যদি আমরা উল্লেখ করে থাকি তাহলে মনে রাখতে সুবিধার জন্য তোমরা জেনে রাখো প্রাণীর স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, পেশিতন্ত্রের সমন্বিত কার্যকলাপ। তাহলে আমরা কি বলতে পারি, প্রাণীর স্নায়ুতন্ত্র, তারপর অন্তঃক্ষরা গ্রন্থি, প্রাণীর আমাদের যে স্নায়ুতন্ত্র আছে প্রাণীর স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে শিক্ষার্থীরা এখন নেট ঠিক আছে? হ্যাঁ প্রাণীর, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ
ঠিক আছে, তোমরা অনেক কিছু আমাদের বুঝতে হবে এই অধ্যায় থেকে, দ্রুত কাজ করে যাও। অন্তঃক্ষরা গ্রন্থি পেশিতন্ত্রের সমন্বিত কার্যকারিতা। অন্তঃক্ষরা গ্রন্থি, তাড়াতাড়ি লিখে ফেলো। অন্তঃক্ষরা গ্রন্থি পেশির সমন্বিত কার্যকারিতা। পেশির সমন্বিত কার্যকারিতা। হ্যাঁ শিক্ষার্থীরা, এই তিনটা বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমি কি বলেছি, এই তিনটে কি বলেছি আমি, এই সব বৈশিষ্ট্যগুলো, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এই যে মানে মন খারাপ করলে, আমাদের রাগ জেদ উঠলে পরে আমাদের যে অঙ্গি ভঙ্গের যে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, এই পরিবর্তনটা কিন্তু তার সাথে কিন্তু আমাদের দেহের কিছু পরিবর্তন, আমাদের দেহের ভিতর থেকে কিছু পরিবর্তন সৃষ্টি হয়, যার ফলে কিন্তু আমাদের বাহ্যিকভাবে সেগুলো প্রকাশ পায়। আর সেই জন্য দায়ী হচ্ছে প্রাণীর স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, পেশির সমন্বিত কার্যকারিতা। এই পেশির সমন্বিত কার্যকারিতার ফল হচ্ছে এই ধরনের পরিবর্তন। তো বিভিন্ন সংবেদন দ্বারা কিন্তু সব রকমের আচরণ কিন্তু নিয়ন্ত্রিত হয়। বিভিন্ন ধরনের সংবেদন দ্বারা বিভিন্ন ধরনের সংবেদন দ্বারা বিভিন্ন ধরনের সংবেদন দ্বারা সব রকমের আচরণগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো, সব রকমের আচরণ নিয়ন্ত্রিত হয়। এটা তোমাদের মনে রাখবে। তাহলে এই যে এতগুলো উদাহরণ দিলাম, আমাদের যে আচরণের যে আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গভঙ্গির পরিবর্তন হয়, সেগুলোর জন্য প্রাণীর স্নায়ুতন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, পেশি সমন্বিত কার্যকারিতার ফল। আর বিভিন্ন ধরনের সংবেদন দ্বারাই কিন্তু সব রকমের আচরণগুলো নিয়ন্ত্রিত হয়। এইগুলো মনে রাখবে শিক্ষার্থীরা। এইগুলো দ্বারা আমাদের যেহেতু এমসিকিউ একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, যেখানে আমরা ফুল মার্কস অনায়াসে পেতে পারি। আমরা যদি অধ্যায়টাকে খুব ভালোভাবে পড়ি, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কিন্তু তিনটা মানে উত্তরটা কিন্তু দেওয়াই থাকে, আমরা সঠিক উত্তরটাকে বেছে নেওয়া। যদি আমরা ভালো করে অধ্যায়কে পড়ি, ভালোভাবে বুঝে পড়ি, ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করি, তারপর সিকিউ কোশ্চেনগুলোও পড়ি, তাহলে দেখা যাবে কি এমসিকিউ ধরা কোনো বিষয় না, 25-এ 25 অনায়াসে পাওয়া যায়। শিক্ষার্থীরা, এখন দেখো, তাহলে আমরা কি করছি, বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের আচরণ সৃষ্টি করা, এটা একটা অপার রহস্য আমি বলেছি। তাহলে দেখো, প্রাণীর যে এখন দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি যদি সহজভাবে বলি, একটি প্রাণী যা করে, হ্যাঁ, অর্থাৎ যেভাবে করে, তাহলে আমি কি বলতে পারি, আমরা কি বলতে পারি, অর্থাৎ একটি প্রাণী যা করছে বা যেভাবে করছে তাই হচ্ছে প্রাণীর আচরণ। যদি সহজ ভাষায় যদি আমি বলি প্রাণীর আচরণটা কি, তাহলে আমরা বলবো একটি প্রাণী যা করে বা যেভাবে করছে তাই হচ্ছে প্রাণীর আচরণ। এটা একদম সহজ ভাষায় এক বাক্যে আমরা বলতে পারি। তো শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো, তাহলে জীববিজ্ঞানের তাহলে ইথোলজিটা এখন আমি আরেকটি প্রশ্ন করছি তোমাদেরকে, যে প্রশ্নটা তোমরা লিখে রাখো যে আচ্ছা আমি আগে বলছি, ইথোলজিটা কি? জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কিত আচরণ নিয়ে পর্যালোচনা করা হয় তাকেই বলা হয় ইথোলজি। আমি আবারও বলছি, জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে পর্যালোচনা করা হয় তাকেই বলা হয় ইথোলজি। তাহলে তোমাদের কিন্তু তোমরা দেখবে এমসিকিউতে, আমি কিন্তু পরবর্তী ক্লাসে আবার এই প্রশ্নটাই ধরবো, যে প্রাণীর নিয়ে যে আলোচনা করা হয় জীববিজ্ঞানের যে শাখা তাকে কী বলা হয়। তাহলে এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের এমসিকিউতে আসে। তাহলে ইথোলজিটা কি? তাহলে তোমরা এটা লিখে রাখবে যে ইথোলজি কি, সংজ্ঞা আকারে শিখে রাখো। তাহলে দেখো, ইথোস অর্থ হলো আচরণ, ইথোলজি কি, প্রাণীর ইথোলজি কি? তাহলে দেখো, এই ইথোলজিটা বা আচরণবিদ্যা, ইথোলজি কি, ইথোলজি বা আচরণবিদ্যা কি? আচরণবিদ্যা কি? তাহলে শিক্ষার্থীরা দেখো, এই ইথোলজি শব্দটা কিভাবে আসছে
এখন আমি তো তোমাদেরকে এই মাত্র বললাম যে ইথোলজিটা কি। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় সেটাই হচ্ছে ইথোলজি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমি যদি বলি যে ইথোলজি শব্দটা, এই ইথোলজি শব্দটা কিভাবে তৈরি হয়েছে, অবশ্যই তার পিছনে একটা কারণ আছে। তাহলে দেখো ইথস, এটাকে যদি আমরা ভাঙি, গ্রিক শব্দটা হচ্ছে গ্রিক শব্দ ইথস। গ্রিক শব্দ ইথস, গ্রিক শব্দ ইথস। হ্যাঁ, এই ইথস অর্থ হচ্ছে আচরণ। গ্রিক শব্দ ইথসের অর্থ হচ্ছে আচরণ, আর লোগাস মানে জ্ঞান। তাহলে দেখো আচরণ, আর লোগাস, লোগাস থেকে হয়েছে লজি। তাহলে দেখো লোগস থেকে লজি। তাহলে লোগস অর্থ হচ্ছে, লোগস মানে একত্রে হলো ইথোলজি, অর্থাৎ হলো জ্ঞান। তাহলে আচরণ সম্পর্কিত যে জ্ঞান সেটাই হচ্ছে ইথোলজি। আর আচরণ নিয়ে যে জ্ঞান অর্জন করা হয় সেটাই হচ্ছে যে জীববিজ্ঞানের যে শাখা সেটা হচ্ছে ইথোলজি। তাহলে দেখো ইথোলজিটাকে আমরা ভাগে দেখছি কি, ইথস মানে আচরণ, লোগাস মানে জ্ঞান, অর্থাৎ ইথোলজি। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি ক্রমে সামনের দিকে এগোচ্ছি, তোমরা লক্ষ্য করো। তো এখন এই ইথোলজি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়, অতীত প্রাচীন কাল থেকে অনেক আলোচনা, বিভিন্ন বিষয় নিয়ে মানে আচরণবিদ্যার উপর অনেক গবেষণা করেছেন। কিন্তু আমরা আমরা জানবো এখানে তিনজন বিজ্ঞানী খুবই অত্যন্ত সুন্দরভাবে প্রাণী সম্পর্কে তারা করেন, গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেন। তো শিক্ষার্থীরা, তিনজন বিজ্ঞানীর নাম আমি বলছি, তোমরা কিন্তু তিনজন বিজ্ঞানীর নামটা লিখবে এখনই আমার সাথে সাথে। আমি আগামী ক্লাসে আবার এই প্রশ্নটা করব। এই প্রশ্নগুলো করব যে আজকে যে আলোচনা, যেহেতু এটা প্রথম অধ্যায়, আমি তোমাদেরকে বারবার বলছি প্রথম অধ্যায়, তাই আমি এটা সম্পর্কে আজকে শুধু তোমাদের সাথে প্রাথমিক আলোচনা করব, বেসিকটা আলোচনা করব। কিন্তু এর মধ্য থেকে কিন্তু অনেক এমসিকিউ আছে, তাই তোমরা খাতার মধ্যে লিখে রাখবে। আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করার সাথে সাথে যেন তোমরা কমেন্ট বক্সে দ্রুত উত্তর দিতে পারো, সেই জন্য প্রস্তুত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তিনজন বিজ্ঞানীর নাম লিখছি যারা আচরণ বিদ্যার উপর গভীরভাবে ব্যাখ্যা করেছেন, খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন। তাদের সেই তিনজন বিজ্ঞানীর নাম তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। তো বিজ্ঞানী কার্ল ভন, শিক্ষার্থীরা, একজন বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী কার্ল ভন, কার্ল ভন ফ্রিস্ট, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস্ট। শিক্ষার্থীরা, লেখাটা দেখা যায়, দেখো তো, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস্ট, খুব দ্রুত লিখে ফেলাও। হ্যাঁ শিক্ষার্থীরা, তারপরে দেখো ফ্রিস্ট, তারপরে আরেকজন বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস্ট, তারপরে হচ্ছে আরেকজন বিজ্ঞানী নাম হচ্ছে বিজ্ঞানী কনরাড লরেন্ট, কনরাড লরেন্ট। আরেকজন বিজ্ঞানী হচ্ছেন, এটা সম্পর্কে ব্যাখ্যা করেছেন নিকোলাস টিনজারবার্গ, বিজ্ঞানী নিকোলাস টিনজারবার্গ। তোমরা আমার সাথে সাথে দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, টিনবার্জেন। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে তিনজন বিজ্ঞানীর নাম আমি বললাম, তোমরা কি তুলতে পেরেছো? হ্যাঁ, দ্রুত তুলে ফেলো। কি বলেছে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস্ট, তারপরে হচ্ছে বিজ্ঞানী কনরাড লরেন্ট, আর হচ্ছে বিজ্ঞানী নিকোলাস টিনবার্জার, নিকোলাস টিনবার্জার। এই যে তিনজন বিজ্ঞানীর নাম বললাম, এরা কি করেছে?
তিনজন আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাণীর আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। এই তিনজন বিজ্ঞানী কি করলেন? তিনজন আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে, এই তিনজন বিজ্ঞানী আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করেন, প্রাণীর আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, প্রাণীর আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন, প্রাণীর আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এখন লক্ষ্য করো, এবং এই যে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করে থাকেন, এবং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রবন্ধটাও তারা প্রকাশ করে থাকেন এই সময়টা। তো শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে একটু হ্যাঁ, এখন দেখো তো কি করেন তারা? এই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ করেন, হ্যাঁ, প্রতিষ্ঠিত করেন, এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রতিষ্ঠিত করেন, শিক্ষার্থীরা দেখো, এই জিনিসগুলো যদি তোমরা মার্ক করে রাখো, তাহলে আমার মনে হয় তোমরা কখনো এমসিকিউতে নাম্বার বেশি পাবে, কখনোই কম পাবে না। আর এজন্য কিন্তু তারা 1773 সালে শারীরবিজ্ঞান ও মেডিসিনের উপর নোবেল পুরস্কার পান, 1773 সালে। আর এই জন্য তারা কি করে? আমি এখানে লিখে দিচ্ছি, এই জন্য 1773 সালে শিক্ষার্থীরা 1973 সালে, আর এই জন্য তারা 1973 সালে তারা কি করেন? এই তিনজন বিজ্ঞানী শারীরবিজ্ঞান ও মেডিসিনের উপর নোবেল পুরস্কার পান। শারীরবিজ্ঞান আর হ্যাঁ, এই সালে শারীরবিজ্ঞান ও মেডিসিনের উপর মেডিসিনের উপর নোবেল পুরস্কার পান। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে প্রাচীন কাল থেকে প্রাণীর যে বিভিন্ন ধরনের আচরণ করে থাকে, সেই নিয়ে অনেক কৌতূহলের শেষ ছিল না। অনেক বিজ্ঞানীদের অনেক কৌতূহল ছিল যে প্রাণীদের মধ্যে এরকম আচরণে এত পরিবর্তন, এত ব্যবহার, তাদের যে বাহ্যিক আচরণগুলো করে থাকে, যা মানুষকে অনেক সময় আমাদেরকে অনেক সময় আনন্দ দেয়, কখনো আমাদের দুঃখ দেয়। এইগুলো কেন প্রাণীদের মধ্যে, বিভিন্ন প্রাণী, শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন প্রাণীদের মধ্যে এরকম হয়। তখন বিজ্ঞানীরা কী করলেন? এইগুলো নিয়ে বিভিন্ন সময় গবেষণা করা হলেও তিনজন বিজ্ঞানী, কার্ল ভন ফ্রিশ, তারপর কনরাড লরেন্জ, তারপর নিকোলাস টিনবার্জার, এই তিনজন বিজ্ঞানী কী করেন? আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রাণীর আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রতিষ্ঠিত করেন। কারণ আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেহেতু এই তিনজন বিজ্ঞানী আচরণবিদ্যাকে প্রতিষ্ঠিত করেন, আর কি করেন? গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ প্রতিষ্ঠিত করেন এই আচরণবিদ্যার উপর। সেজন্য 1973 সালে শারীরবিজ্ঞান ও মেডিসিনের উপর এই তিনজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আসি যে এই আচরণবিদ্যার উপর আরও কিছু আমাদের জানতে হবে। যেমন আমাদের জানতে হবে আচরণের প্রকৃতিটা কী। আসলে জীবের যে আচরণের প্রকৃতিটা, প্রখ্যাত প্রাণী আচরণবিদ ম্যানিং 1972 সালে প্রাণীর আচরণ সম্পর্কে সম্পর্কে বলেছেন যে প্রাণীর আচরণের মধ্যে যে সকল প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত। তোমরা কথাটা আবার লক্ষ্য করো, আমি আবারও বলছি, প্রখ্যাত প্রাণী আচরণবিদ। শিক্ষার্থীরা দ্রুত তুলে ফেলো আর আমার কথাটা শোনো, তারপরেই আমি আরও কিছু ব্যাখ্যা দেবো, খুব মজার ব্যাখ্যা আছে। শিক্ষার্থীরা, এই যে জীবের যাবতীয় কার্যকলাপ
গুলাই কিন্তু তার আচরণ আমি তোমাদেরকে বলেছি। আর এগুলো কিন্তু অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো উদ্দীপনার কারণেই হয়ে থাকে এবং সেটা আচরণের একটি বহিঃপ্রকাশ ঘটে প্রাণীর ক্ষেত্রে। শিক্ষার্থীরা, এই আচরণ কিন্তু প্রাণীকে দ্রুত এবং সুবিধাজনক উপায়ে পরিবেশের প্রতি কি করে সেটাকে সাড়া প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখে। শিক্ষার্থীরা, প্রখ্যাত বিজ্ঞানী প্রাণী আচরণবিদ ম্যানিং 1972 সালে প্রাণীর আচরণ সম্পর্কে বলেছেন। আমি আবারও বলছি, শিক্ষার্থীরা, প্রখ্যাত প্রাণী আচরণবিদ ম্যানিং কি করলেন? 1972 সালে প্রাণীর আচরণ সম্পর্কে বলেছেন। ম্যানিং 1972 সালে প্রাণীর আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন। কিছু তথ্য আলোকপাত করেন। শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো কি ধরনের কথাগুলো ব্যাখ্যা করলেন যে আলোকপাত করেন। তো সেটা হচ্ছে প্রাণীর আচরণের মধ্যে যে সকল প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত যাদের মাধ্যমে প্রাণী তার বাহ্যিক পরিবেশের সম্পর্কে জ্ঞান লাভ করে, আবার দেহের অভ্যন্তর অবস্থা সম্পর্কে জ্ঞাত হয় এবং তার চাহিদার প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে। তো আমি আবারও বলছি, এই প্রখ্যাত প্রাণী আচরণবিদ ম্যানিং 1972 সালে প্রাণীর আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোকপাত করেন। কিভাবে? তিনি বলেছেন যে প্রাণীর আচরণের মধ্যে সেসব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত যাদের মাধ্যমে প্রাণী তার বাহ্যিক পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করে, আর দেহের অভ্যন্তরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হয় এবং তার চাহিদার প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে। তো শিক্ষার্থীরা, প্রাণীর আচরণের কয়েকটি উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রাণীর আচরণ সম্পর্কে আমি কয়েকটি উদাহরণের কথা মুখেই বলছি, তোমরা লক্ষ্য করো। সেটি হচ্ছে, যেমন ধরো একটি ক্ষুধার্ত কুকুরের সামনে প্লেট ভরা খাবার দিলে পরে আর প্যাট ভরা অবস্থায় খাবার দেওয়ার পরে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আমরা সবাই জানি। আমাদের নিজেদের অবস্থায় চিন্তা করো, ক্ষুধার্ত কুকুরের কথা বললাম, কিন্তু আমাদের নিজেদের কথাই লক্ষ্য করো। আমাদের যখন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থা আমরা থাকি, তখন খাবারের প্রতি আমাদের যে একটা মোহ, আর পেট ভরা অবস্থায় একটা খাবারের প্রতি আমাদের চাহিদাটা কতখানি ডিফারেন্স হয়, এটাও কিন্তু একটি আমাদের আচরণের একটি বহিঃপ্রকাশ। শিক্ষার্থীরা, দেখো, কীটপতঙ্গরা যে সকল খাবারগুলো খেয়ে বাঁচে, কীটপতঙ্গ, তো তাদের তারা যে পরিবেশে খাবারগুলো খাচ্ছে, সেখানে পর্যাপ্ত খাবার যখন ফুরিয়ে যায়, তখন কিন্তু তারা বিকল্প হিসেবে অন্য কোনো খাবার কিন্তু গ্রহণ করছে না। তো এইটাও কিন্তু তার একটি বহিঃপ্রকাশ আচরণ। তো শিক্ষার্থীরা, এরকম অসংখ্য উদাহরণ আমি তোমাদেরকে বলতে পারি। দেখো, সামুদ্রিক কচ্ছপের বাচ্চা জন্ম লাভের পরে কিন্তু সমুদ্রের দিকেই কিন্তু গমন করে। মুরগির ছানাগুলো, আমি আবারও বলছি, সামুদ্রিক কচ্ছপের বাচ্চাগুলো কি করে জন্ম নেওয়ার পরে কিন্তু সমুদ্রের দিকে কিন্তু গমন করছে। এটা কিন্তু তার একটি আচরণ, জিনগত আচরণ। শিক্ষার্থীরা, মুরগির বাচ্চা কি হয়, মুরগির বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে মুরগির বাচ্চাগুলো যখন নাকি ভয় পায়, আমরা তো এটা তো সবসময় আমরা দেখে থাকি, মুরগির বাচ্চাগুলো যখন ভয় পায় তখন কিন্তু মায়ের পালকের নিচে তারা অবস্থান করে। এটাও কিন্তু একটি আচরণ। তো শিক্ষার্থীরা, তারপর দেখো, এই যে শিকারী প্রাণীগুলা, যখন একটি শিকারী যখন প্রাণী যখন শিকারী ফাঁদে পড়ে, তখন নিজেকে আত্মরক্ষার জন্য সে পালিয়ে বেড়াচ্ছে, ছোটাছুটি করছে। সেই মুহূর্তে যদি তাকে তার পছন্দের খাবারটি যদি তার সামনে তুলে ধরা হয়, সে কখনো কিন্তু সেই খাবারটির দিকে সামান্যতম ফিরে তাকাবে না, কারণ সে তার আত্মরক্ষা নিয়ে এখন ব্যস্ত। তার অত্যন্ত প্রিয় খাবারটিও সে ফিরে তাকাবে না।
তাহলে কিন্তু যখন তার এই আশ্রয়টি সে পেয়ে যাবে এবং স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, তখন কিন্তু সে যে কোনো ধরনের খাবার খেলেও খাবে, মানে তার অপছন্দের খাবারটাও তার কাছে প্রিয় হয়ে যাবে এই মুহূর্তে ক্ষুধার্ত অবস্থায়। কিন্তু প্রিয় খাবারটিও সে শিকারীর যখন তাকে ছুটে বেড়াচ্ছে তাকে ধরার জন্য, তখন কিন্তু শিকারীর ফাঁদ থেকে বাঁচার আগ পর্যন্ত বা নিরাপদ আশ্রয় নেওয়ার আগ পর্যন্ত সে কিন্তু তার পছন্দের খাবারটিও দেখে ফিরে তাকাচ্ছে না। এটাও কিন্তু এক ধরনের প্রাণীর আচরণ। তো শিক্ষার্থীরা এরকম অনেক আচরণ আছে। দেখো তোমরা দেখো শিক্ষার্থীরা, রেসাস বানর, তোমরা চিড়িয়াখানায় গেলে অবশ্যই দেখবে রেসাস বানর। তাছাড়া তোমাদের জেনেটিক্স আমি পড়িয়েছিলাম, রেসাস বানর দিয়ে উদাহরণগুলো দিয়েছিলাম। তো এই যে রেসার্চ বানরগুলো আছে তাদের একটা স্বভাব হচ্ছে এরা কিন্তু পরস্পর থেকে একটু মানে জড়জড়ি করে থাকা পছন্দ করে না, একটু আলাদা আলাদাভাবে থাকতে পছন্দ করে, এটা তাদের স্বভাব। কিন্তু যখন শীত পড়ে তারা কিন্তু তাদের এই স্বভাবটা ত্যাগ করে পরস্পরের খুব সান্নিধ্যে এসে জড়সড় হয়ে এরা পরস্পরের সাথে ঘেঁষে অবস্থান করে, কারণ পরস্পরের উষ্ণতা নিয়ে তারা শীত নিবারণ করে। তাহলে সেটাও কিন্তু তাদের একটি আচরণ। এরকম অসংখ্য আচরণ আমরা দেখতে পাই। প্রাণীরা, শিক্ষার্থীরা, এই আচরণগুলোর পিছনে কিন্তু প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য কিংবা পরিস্থিতি তারা কাজ করছে। শিক্ষার্থীরা, তাই আচরণের আধুনিক ব্যাখ্যায় আমরা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আমি আমার আজকে ক্লাসটি মোটামুটি শেষ করব। এবং আমি এখন কি কি আলোচনা করেছি তার উপর কিন্তু আমি কয়েকটা আমি তোমাদেরকে প্রশ্ন বলবো, দেখবো তোমরা কতটা আমার ক্লাসে মনোযোগী ছিলে। শিক্ষার্থীরা, আমি আরেকটু আলোচনা করছি, তারপরে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব এবং আজকের আলোচনা থেকে তোমরা কমেন্ট বক্সে কয়টা উত্তর দিতে পারো। তো শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এই আচরণগুলোর কারণে আধুনিক ব্যাখ্যায় আমরা ব্যাখ্যাটা এইভাবে আসছে যে উদ্দীপক প্রথমেই বিজ্ঞানীরা এভাবে দেখেছে যে উদ্দীপকটা কে গ্রহণ করছে? প্রাণী। উদ্দীপকটা গ্রহণ করছে প্রাণী, তারপর প্রতিক্রিয়া। উদ্দীপক প্রাণী থেকে সেটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, প্রতিক্রিয়া। তাহলে দেখো, উদ্দীপক, প্রাণী, তারপর আসছে কি? প্রতিক্রিয়া। তো এই ধারণাটি বেশি গ্রহণযোগ্য, এই ধারণাটি হচ্ছে এটি কিন্তু বেশি গ্রহণযোগ্য। তাহলে দেখো, তাহলে এত কিছু আলোচনার পরে এটাই হলো যে উদ্দীপক, তারপরে প্রাণী সেটাকে গ্রহণ করবে, তারপর সেটা প্রতিক্রিয়ার মাধ্যমে সেটা প্রকাশ পাবে। এই হচ্ছে এটাকেই বলা হচ্ছে প্রতিক্রিয়া। এই ধারণাটাই হচ্ছে বেশি গ্রহণযোগ্য। তো আমি একটা লেখচিত্রের মাধ্যমে যদি আমি এটাকে ব্যাখ্যা করি তাহলে মনে হয় তোমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবে। তো শিক্ষার্থীরা দেখো, আমি একটি লেখচিত্রের মাধ্যমে প্রাণীর আচরণটাকে আরেকটু সহজ করার চেষ্টা করছি, আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে উদ্দীপক। প্রথমে আসি উদ্দীপক। দেখো, আমি প্রথমেই এটাও মুছে দিচ্ছি, আমি আবারও সুন্দর প্রথমে দেখছি। দেখো, প্রথমে হচ্ছে উদ্দীপক, তোমরা লিখে ফেলো উদ্দীপক। উদ্দীপকটাকে আমরা কি বলি শিক্ষার্থীরা? উদ্দীপক অর্থাৎ স্টিমুলাস। হ্যাঁ, স্টিমুলাস অর্থাৎ স্টিমুলাস বা উদ্দীপক। উদ্দীপক প্রাণীর আচরণের জন্য আমরা এভাবে করতে পারি। তাহলে দেখো, উদ্দীপক যেটা আমরা পরিবেশ থেকে পাই, তাহলে পরিবেশ থেকে যেটা গ্রহণ করা হয়, এই স্টিমুলাস বা উদ্দীপকটা কোথা থেকে পায়? পরিবেশ থেকে। তাহলে দেখো, পরিবেশ থেকে এটা গ্রহণ করা হয়। তারপর হচ্ছে এটা কি হবে? রিসেপ্টর। তারপর হচ্ছে রিসেপ্টর। তো শিক্ষার্থীরা, রিসেপ্টর তো তুমি বুঝতে পেরেছো, দ্রুত তুলে ফেলো। রিসেপ্টর মানে কি? গ্রাহক, অর্থাৎ উদ্দীপনা শনাক্ত করে যে। তাহলে রিসেপ্টর মানে হচ্ছে গ্রাহক। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বাংলাতে লিখে দিচ্ছি পাশাপাশি। তারপরে দেখো, স্টিমুলাস উদ্দীপক যেটা পরিবেশ থেকে নেয়, তারপর উদ্দীপনা শনাক্ত করে হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর। তারপরে হচ্ছে অর্গানিজম, যেটা প্রাণীদের মধ্যে হয়ে থাকে, অর্গানিজম। তো শিক্ষার্থীরা, এই যে অর্গানিজম সেটা হচ্ছে প্রাণী দেহের মধ্যে হয়। তাহলে এটা প্রাণী দেহটা আর কি, প্রাণী দেহটাকে আমরা অর্গানিজম বলছি এখানে, প্রাণী দেহ। তারপরে দেখো, পর্যায়ক্রমে এটা কিভাবে আসছে? সঞ্চালন বা কন্ডাক্টর।
কন্ডাক্টর বা সঞ্চালন, যদি আমরা বাংলা লিখি কন্ডাক্টর অর্থ হলো সঞ্চালন। এই সঞ্চালনটা কিভাবে আসছে দেখো শিক্ষার্থীরা, কন্ডাক্টর উদ্দীপনাকে এটা সমন্বিত করে, যে সেটাই হচ্ছে কন্ডাক্টর, উদ্দীপনাটাকে যে সমন্বিত করে সেটা একটা সঞ্চালন বা কন্ডাক্টর। তারপরে যদি আমরা আসি, এটা হচ্ছে এফেক্টর অর্থাৎ কার্যকারক। তাহলে এফেক্টর বা কার্যকারক, এফেক্টর শিক্ষার্থীরা, এফেক্টর বা এফেক্টর শিক্ষার্থীরা, তোমরা লেখাটা নিচে লেখাটা হ্যাঁ দেখো তাড়াতাড়ি। তারা হচ্ছে কার্যকারক, এফেক্টর মানে হচ্ছে কার্যকারক বা কার্যকারক, এফেক্টর বা কার্যকারক। তাহলে দেখো বা উদ্দীপক, তারপরে হচ্ছে প্রাণী কী করছে সেটাকে গ্রহণ করছে, এটা হচ্ছে রিসেপ্টর বা গ্রাহক, তারপরে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে কি অর্গানিজম বা প্রাণীদেহে যেটা প্রতিক্রিয়া হচ্ছে, তারপর কন্ডাক্টর সঞ্চালন এবং এফেক্টর বা কার্যকারক। তার মানেটা কি শিক্ষার্থীরা, তার এফেক্টর হচ্ছে প্রতিক্রিয়া বা সাড়া দিয়ে আচরণের প্রকাশ ঘটানোটাই হচ্ছে ঘটনাটা হচ্ছে কার্যকারক। তাহলে শিক্ষার্থীরা এভাবে কোনো আচরণগত সাড়ার ব্যক্তি ও প্রকৃতির পরিবর্তন ঘটার পেছনে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন কাজ করে, আর বিভিন্ন উদ্দীপনার এই সম্মিলনই হচ্ছে মোটিভেশন বা প্রেরণা নামে পরিচিত। তাহলে দেখো এইটাই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। তাহলে এই হচ্ছে প্রেরণা বা মোটিভেশন। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা কি লিখতে পারি এবার, মোটিভেশন বা প্রেরণা, এটাই হচ্ছে মোটিভেশন বা প্রেরণা, এই হচ্ছে আমাদের। তাহলে বুঝতেই পেরেছ। তাহলে শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে এভাবে, অর্থাৎ আমি যে লেখচিত্রটা অঙ্কন করেছি, লেখচিত্রের মাধ্যমে প্রক্রিয়াটি আমি দেখালাম, সেটি হচ্ছে উদ্দীপক অর্থাৎ স্টিমুলাস যেটা পরিবেশ থেকে গ্রহণ করা হয়, তারপরে হচ্ছে উদ্দীপনাকে শনাক্ত করে কে, গ্রাহক বা রিসেপ্টর, তারপরে প্রাণীদেহে আসে এটা অর্গানিজম, তারপরে হচ্ছে উদ্দীপনাকে সমন্বিত করে কে, কন্ডাক্টর বা সঞ্চালক, এরপরে প্রতিক্রিয়া বা সাড়া দিয়ে আচরণের যে প্রকাশ ঘটায় সেটা হচ্ছে এফেক্টর বা কার্যকারক। এভাবে কোনো আচরণগত সাড়ার ব্যক্তি বা প্রকৃতির পরিবর্তন ঘটার পেছনে বিভিন্ন উদ্দীপনার সম্মিলন হচ্ছে মোটিভেশন বা প্রেরণা নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার আজকের আলোচনা বিষয়। এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা আমাকে এই কয়টা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলা হয়? আমি আজকে যে আলোচনা করলাম তার থেকে আমি অল্প কিছু প্রশ্ন ধরবো, দেখে তোমরা দ্রুত লিখতে পারো কিনা, এটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। প্রাণীর আচরণ সম্বন্ধে জ্ঞান লাভ করাকে কি বলে? তো শিক্ষার্থীরা আমি এখানে লিখছি প্রশ্নটা। 1 নম্বর, প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? শিক্ষার্থীরা দ্রুত হ্যাঁ আমি এই পাশেই লিখছি। আচ্ছা দেখো, প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? প্রাণীর 1 নম্বর প্রশ্ন আমার আজকের আলোচনা থেকে, প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে কি বলে? আমার প্রশ্ন কিন্তু দ্রুত করো, তোমরা লিখো, আমি কিন্তু এরপর উত্তরগুলো দিব, আগেই দিব না। ইথোলজির জনককে, কোন বিজ্ঞানীকে ইথোলজির জনক বলা হয়? আচ্ছা ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো লিখে রাখো, আগামী ক্লাসে আমি তোমাদের ধরবো। কোন বিজ্ঞানীকে ইথোলজির জনক বলা হয়? কোন বিজ্ঞানীকে ইথোলজির জনক বলা হয়? লিখে রাখো, ইথোলজির জনক বলা হয়। আমি আগামী ক্লাসে এগুলো তোমাদের থেকে আনসার চাই। তারপরে প্রশ্নটা তোমরা লিখে রাখো, প্রাণীর আচরণ নিয়ে পর্যালোচনা করাকে কি বলে? প্রাণীর আচরণ নিয়ে আলোচনা ও পর্যালোচনা করাকে কি বলে? তো শিক্ষার্থীরা, তোমরা কি এখনই উত্তরগুলো দিতে পারছো? হ্যাঁ গুড, হ্যাঁ ইথোলজি গুড, তোমরা পেরে গেছো। তাহলে আমি বলছি, প্রাণীর আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করাকে বলা হয় ইথোলজি। ভেরি গুড হাফসা, হ্যাঁ আইমেন, তারপর হচ্ছে ইউসুফ আহমেদ, তোমাদের উত্তর সঠিক।
তারপর কোন বিজ্ঞানী ইথোলজির জনক বলা হয়? এখানে তোমাদের মধ্যে কনফিউজড আছে, তোমরা একটা লিখে রাখো। বিজ্ঞানী কর্নাড লরেন্জ, বিজ্ঞানী কর্নাড লরেন্জকে কিন্তু বলা হয় প্রাণীবিজ্ঞানে 1960 সালে। হ্যাঁ, এইটা হচ্ছে 2 নম্বরের উত্তরটা লিখে রাখো, 2 নম্বর। বিজ্ঞানী বিজ্ঞানী এটা নিয়ে একটু কনফিউজ আছে। বিজ্ঞানী শিক্ষার্থীরা উত্তরটা লিখে ফেলো। বিজ্ঞানী কর্নাড লরেন্জ, কর্নাড লরেন্জ, কর্নাড লরেন্জ, লরেন্জ, বিজ্ঞানী কর্নাড লরেন্জ, এবং সেটা হচ্ছে 1960 সালে, 1960 সালে। তাহলে এইটা হচ্ছে কি, কোন বিজ্ঞানীকে ইথোলজি জনক বলা হয়? বিজ্ঞানী কর্নাড লরেন্জকে, এবং সময়টা হচ্ছে 1960 সাল, তাকে বিজ্ঞানী ইথোলজি জনক বলা হয়। আর প্রাণীর আচরণ নিয়ে যে আলোচনা সমালোচনা করা হয় তাকে কি বলা হয়? আচরণবিদ্যা। তোমরা সেটা সবাই জানো, আচরণবিদ্যা। আর এটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে ইথোলজি, আমি এখানে তারপর লিখে দিচ্ছি ইথোলজি, তোমরা পারছো, গুড, ইথোলজি। আর 3 নম্বরের উত্তরটা হচ্ছে কি, এটা প্রাণীর আচরণবিদ্যা নিয়ে আলোচনা করা হয়, সেটা আচরণবিদ্যা। এটা হচ্ছে আচরণবিদ্যা। এই হচ্ছে মোটামুটি। তবে আগামী ক্লাসে, আজকে প্রাথমিক আলোচনা ছিল বলে আমি তোমাদের প্রশ্নটা বেশি একটা ধরতে পারিনি, তবে আজকের আলোচনা থেকে অনেক প্রশ্ন কিন্তু আগামীকাল চলে আসবে। যাচাইমূলক প্রশ্ন আমি করব এবং আরও ডিটেলস আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা এই পর্যন্ত সবাই ভালো ছিলে, সুস্থ ছিলে, এবং দোয়া করি আগামী ক্লাসে, কলেজে আসা, ক্লাসরুমে ক্লাস করা আগ পর্যন্ত তোমরা সবাই এভাবেই সুস্থ থাকো, ভালো থাকো, এবং পড়াগুলো অসম্পূর্ণ যা জমিয়ে ফেলেছিলে সেগুলো খুব দ্রুত শেষ করে ফেলো। আর বেশি দিন নেই, তোমাদের বোর্ড পরীক্ষা চলে আসছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাসে আমি ইথোলজি সম্পূর্ণ অধ্যায়ের উপরে একটি ছক এঁকে তোমাদেরকে তুলে ধরবো। আশা করছি তোমরা বইটি পড়বে, অধ্যায়টি পড়ে রাখবে, তাহলে ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই অধ্যায়টি আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জানার, প্রাণী আচরণ নিয়ে আমরা জানবো। খুবই মজার অধ্যায়, অনেক মজার উদাহরণ আছে এখানে, তোমরা খুব মজা পাবে, এবং এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।